যা ভেবেছিলাম তাই সত্যি, আপনি প্রেগনেন্ট। নিঝুম পুরোপুরি ভাষাহীন হয়ে পড়ে, বলার মতো কিছুই খুঁজে পায় না। ডাক্তার নয়না খান তার দিকে রিপোর্ট কার্ডটা বাড়িয়ে দিয়ে বলেন, আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা জটিল, তবে আপনাকে পরামর্শ দেব, নিজের খেয়াল রাখুন, সুস্থকর খাবার খান। যেহেতু আপনি মেডিকেল স্টুডেন্ট, তাই এই ব্যাপারে আশা করি আপনার জ্ঞান আছে। নিঝুম শুকনো মুখে উঠে দাঁড়ায়, অতঃপর ক্লিনিক থেকে বেরিয়ে আসে। তার চোখের কোণে জল জমে। এই মুহূর্তে তার মনে পড়ে যাচ্ছে আবজার কিভাবে জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। এই ঘটনা মনে করে সে বলে, এর জন্য আমি আপনাকে কখনোই ক্ষমা করব না মিস্টার আবরাজ। বাসায় ফিরে নিজের রুমে এসে চুপচাপ বসে আছে নিঝুম। আসমানি বেগম নিঝুমের পাশে তার রিপোর্ট হাতে নিয়ে বসে আছেন। মা হিসেবে নিঝুমের কষ্টটা তিনি বুঝতে পারছেন, তাই তিনি বলেন, এখন কি সিদ্ধান্ত নিবি তুই? এ ব্যাপারে কিছু ভেবেছিস? নিঝুম বলে, ভাবার কি আছে, এই বাচ্চাটা আমার, আমি সেটা অস্বীকার করতে পারবো না। এই বাচ্চাটা আমি রাখবো এবং নিজের পরিচয়েই এই বাচ্চাটাকে বড় করব। কি বলছিস? ভেবে বলছিস তো তুই নিঝুম? এই সমাজে একটা বাচ্চাকে বাবার পরিচয় ছাড়া বড় করবি তুই? তাহলে আমি কি করব বলো আম্মু? আমার মনে হয় তোর আবরাজের সাথে এই বিষয় নিয়ে কথা বলা উচিত। যত যাই হোক, এই বাচ্চাটা তো আবরাজেরই, ওরও তো একটা দায়িত্ব আছে। তোমার মনে হয় উনি এই বাচ্চার দায়িত্ব নেবেন? উনি তো আমাকেই মেনে নিতে চাননি। হ্যাঁ, কিন্তু বাচ্চাটাকে তো মানতে পারে। নিঝুমের মনে পড়ে যায় আবরাজের বলা শেষ কথাগুলো। সেসব ভেবে সে মনে মনে বলে, ওনাকে যদি আমি আমার বাচ্চার ব্যাপারে জানাই, তাহলে নিশ্চয়ই উনি এটাই সন্দেহ করবেন যে এই বাচ্চাটা ওনার নয়, এই বাচ্চাটা ইমরানের। উনি তো আমাকে দুশ্চরিতা বলেই দিয়েছেন। এখন আর যাই হোক, এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে আমি নিজের বাচ্চার দিকে কোনো আঙুল উঠতে দেব না। আমি কিছুতেই এটা মেনে নেব না যে আমার বাচ্চাকে জারজ বলা হবে। তাই নিঝুম তার মায়ের উদ্দেশ্যে বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই বাচ্চাটাকে আমি একাই মানুষ করব। বলেই সে রুম থেকে বেরিয়ে যায়। আসমানি বেগম নিঝুমের যাওয়ার দিকে তাকিয়ে বলেন, তুই যত যাই বলিস না কেন, এসব তোর আবেগের কথা, আমি বাস্তবতাটা বুঝি। তাই তোকে কোনো ভুল পথে পা বাড়াতে দেব না। তোর মা হিসেবে তোর ভালোর চিন্তা আমাকেই করতে হবে। এমন ভাবনা থেকেই আসমানি বেগম ছবি বেগমের সাথে কথা বলতে যান। ছবি বেগম তখন বসে টিভি দেখছিলেন। আসমানি বেগমকে দেখেই তিনি টিভি বন্ধ করে বলেন, আসমানি তুমি? আচ্ছা, নিজুমের কি খবর গো? ওনার ডাক্তার দেখাতে গেল, ডাক্তার কি বলল? অনেক বড় খুশির খবর আছে আপা, আপনি দাদি হতে চলেছেন। ছবি বেগম অবাক হয়ে বলেন, বাহ, এটা তো অনেক খুশির খবর। আমি আগেই জানতাম একসাথে থাকলে ওদের মধ্যকার সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার মনে হয় ওদের মধ্যে সব ঠিক হয়েছিল, তারপর আবার কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল। নিজুম তো আমাদের কিছু খুলে বলেনি। আমি একটা কাজ করি, আবরাজকে খুশির সংবাদটা দিয়ে দেই। জি আপা, আপনি আবরাজকে একটা ফোন দিন, আমি ওর সাথে কথা বলবো। এরা দুজনেই অনেক জেদি, আমাদেরকেই এদের বোঝাতে হবে। ছবি বেগম আবরাজকে কল দেন। আবরাজ তখন সবেমাত্র বার থেকে ফিরছে। সে তখনও মদ্যপান ছিল। নেশার ঘোরে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল নিঝুম ও ইমরানের একত্র অবস্থায় দেখে ফেলার ঘটনাটা। এমন সময় তার ফোন বেজে উঠতেই সে বিরক্ত স্বরে বলে, এত রাতে কে ফোন করলো? ধুর। ফোনটা কোনো রকম রিসিভ করতেই বিপরীত দিক থেকে ছবি বেগম বলেন, আবরাজ, কেমন আছো তুমি? ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আসমানি বেগম বলেন, আপা আমায় ফোনটা দিন, আমি একটু আবরাজের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে আবরাজ, এই নে তোর শাশুড়ি তোর সাথে কথা বলবে।
আসমানি বেগম ফোনটা হাতে নিয়ে বলেন, আবরাজ, শুনতে পাচ্ছ আমার কথা? হুম, পাচ্ছি। আমি নিঝুমের মা বলছি। দেখো বাবা, আমি জানি তোমাদের বিয়েটা সে অবস্থায় হয়েছে সেটা স্বাভাবিক ছিল না। এ নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হওয়াও স্বাভাবিক, কিন্তু বিয়ে তো একটা পবিত্র সম্পর্ক, এটাকে তো আর অস্বীকার করা যায় না। তাই তোমরা যদি তোমাদের মধ্যে সব সম্পর্ক ঠিক করে নিতে আর তোমাদের ভবিষ্যৎ। আবরাজের নেশা তখন বাড়ছিল। তার উপর নিঝুমের নাম শুনে আবরাজের রাগ চড়ে বসে। সে বলে ওঠে, আপনারা দুশ্চরিত্র মেয়ের সাথে আমি সংসার করব, এটা কিভাবে ভাবলেন? কী সব বলছো তুমি বাবা? আমার মেয়ে এমন নয়। আপনার মেয়ে কেমন সেটা আমি নিজের চোখে দেখছি। অন্য একটা ছেলের সাথে ওকে আমি একটা বদ্ধ রুমে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি, আর আপনি এসছেন আপনার সেই মেয়ের হয়ে দালালি করতে। আসমানি বেগমের বুকের বাঁ পাশে হঠাৎ প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তিনি বলেন, না, আমার মেয়ে এমন নয়। আপনার মেয়ে এমনই, ও একটা চরিত্রহীন, একটা ব্যভিচারী মেয়ে। ছবি বেগম আসমানি বেগমের দিকে খেয়াল করে বলেন, কি হয়েছে তোমার আসমানি? হঠাৎ এমন করছো কেন? এইদিকে আসমানি বেগম প্রচণ্ড ঘামতে থাকেন। তার বুকের ব্যথা বাড়তে থাকে। তার মেয়েকে নিয়েই তো তার আশা ছিল। সব হারিয়ে এই মেয়েকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখেছিলেন। তার চরিত্র সম্পর্কে এমন কথা তার সহ্য হয় না। আসমানি বেগম বুকে হাত দিয়ে পড়ে যায় মাটিতে। নিঝুম এদিক দিয়েই যাচ্ছিল। নিজের মাকে এভাবে পড়ে যেতে দেখে সে দ্রুত ছুটে এসে বলে, আম্মু কি হয়েছে তোমার? আসমানি বেগম নিঝুমের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করেন, কিন্তু পারে না। তার আগে তার দু চোখ চিরজীবনের মতো বন্ধ হয়ে যায়। নিঝুম অনিমেষ চোখে তাকিয়ে আছে তার মায়ের নিথর দেহের পানে। তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। একটু আগেই ডাক্তার এসে বলে গেলেন আসমানি বেগম আর বেঁচে নেই। ডাক্তারের বলা সেই শব্দটা এখনো নিঝুমের কানে বাজছে। সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না, যেন বিশাল এক ধাক্কা তাকে বধির করে দিয়েছে। ছবি বেগম নিঝুমকে জড়িয়ে ধরে কান্নায় আরম্ভ করলেন, কিন্তু নিঝুম একেবারে স্তব্ধ হয়ে আছে। পুরো বাড়ি যেন হঠাৎ করে শোকে স্তব্ধ হয়ে গেল। আসমানি বেগমের মৃত্যুর খবর জানানো হলো নাজমুল খানকে, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যেহেতু আসমানি বেগমকে তিনি ত্যাগ করেছেন, তাই তার মৃত্যুতে তার কিছুই যায় আসে না। এদিকে আসমানি বেগমের শেষ বিদায়ের কার্যক্রম শুরু হয়। নিঝুম পুরোটা সময় নিশ্চুপ পাথরের মূর্তির মতো হয়ে থাকে। নিঝুমকে এভাবে স্তব্ধ দেখে ছবি বেগম বলে ওঠেন, এভাবে চুপ হয়ে থেকো না নিঝুম, কিছু একটু বলো। তোমার মার বেঁচে নেই, একটু কান্না করো। নিঝুমের তবুও কোনো প্রতিক্রিয়া নেই। নিঝুমের এই অবস্থা দেখে ছবি বেগম নিজেই কেঁদে ফেলেন। একজন মানুষটা কতটা কষ্ট পেলে এভাবে পাথর হয়ে যায়। একটু পর জানাজার উদ্দেশ্যে আসমানি বেগমকে নিয়ে যাওয়া হলো। নিঝুম শুধু নির্বাক চোখে তাকিয়ে রইল। জানাজা শেষ হতেই যখন আসমানি বেগমকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু হয়, সেই সময় হঠাৎ নিঝুম দৌড়ে তার মায়ের খাটিয়ার সামনে গিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমার আম্মুকে? আমার আম্মুকে নিয়ে যাবেন না দয়া করে। আমার আম্মু ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার আম্মুকে আমার থেকে আলাদা করবেন না। আলমগীর খান আসমানি বেগমের খাটিয়া বহন করছিলেন। তিনি নিঝুমের উদ্দেশ্যে বলেন, এমন পাগলামি করো না নিঝুম, তোমার আম্মু মারা গেছে, এটা সত্য, তোমায় মেনে নিতে হবে। কেউ চিরকাল বেঁচে থাকে না। নিঝুম বলে, না, আমার আম্মু আমাকে ছেড়ে যেতে পারে না। ভুল বলছেন আপনারা। আমার আম্মুকে আমার থেকে আলাদা করবেন না, নিয়ে যাবেন না আমার আম্মুকে। ছবি বেগম সহ তাদের পাড়া প্রতিবেশী আরও কিছু মহিলা ছুটে এসে নিঝুমকে টেনে নিয়ে আসে। নিঝুম বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে আহাজারি করতে থাকে। ছবি বেগম তাকে থামানোর জন্য নিঝুমকে নিজের বুকে জড়িয়ে ধরে বলেন, শান্ত হও নিঝুম, আল্লাহ তোমায় এই শোক সহ্য করার ক্ষমতা দিক। নিঝুম কাঁদতে কাঁদতে ওখানেই জ্ঞান হারায়। রাতের বেলা ছবি বেগম নিঝুমের সামনে ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছেন। নিঝুম হাঁটুতে মাথার ঠেকিয়ে বসে আছে। ছবি বেগম নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলেন, একটু কিছু মুখে দাও নিঝুম, এভাবে না খেয়ে থাকলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। নিজের কথা না ভাবলেও নিজের বাচ্চাটার কথা ভাবো, তার জন্য হলেও তোমায় সুস্থ থাকতে হবে। নিঝুম মাথা তুলে বলে, আম্মু কিভাবে পারলো আমায় এভাবে ছেড়ে যেতে?
আম্মু কি জানে না সে ছাড়া আমার আর কেউ নেই? এটা তুমি কি বলছো নিজুম? আমরা কি তোমার কেউ নয়? নিঝুম হাঁ করে তাকিয়ে থাকে ছবি বেগমের পানে। ছবি বেগম তুলে নিঝুমের মুখের সামনে ভাত ধরে বলে, এই ভাতটুকু খেয়ে নাও। এই অবস্থায় না খেয়ে থাকলে তো চলবে না। নিঝুম চোখের জল মুছে ভাতটুকু খেয়ে নেয়। ছবি বেগম বলেন, এই তো ভালো মেয়ের মতো কথা শুনছো। এমন সময় আবির হুইল চেয়ারে করে এগিয়ে এসে বলে, আম্মু, আবরাজ ভাইয়া কল করেছিল। আমি আবরাজ ভাইয়াকে কাকির মৃত্যুর ব্যাপারে বললাম। সব শুনে ভাইয়াকে ভীষণ অস্থির লাগছিল। ভাইয়া বলল সে নিজুম আপুকে সামনের জন্য সিলেট আসছে শীঘ্রই। নিঝুম এটা শুনেই ক্ষেপে গিয়ে বলে, কেন আসবেন উনি এখানে? আমার মাকে মেরে ফেলেও কি ওনার শান্তি হয়নি? এখন কি আমাকেও মারতে চান? ছবি বেগম বলেন, তুমি এভাবে বলছো কেন নিজুম? আবরাজ তো আর ইচ্ছে করে কিছু করেনি। ওনার জন্যই আমার মা মারা গেছেন। আমি ওনাকে কখনো ক্ষমা করব না। দেখো, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু চাচি, আমি একটা অনুরোধ করব, রাখবেন? বলো। আপনারা দয়া করে মিস্টার আবরাজকে জানিয়ে দিন যে মায়ের মৃত্যুর পর আমি সিলেট শহর ত্যাগ করে কোথাও চলে গেছি। কোথায় গেছি সেটা বলে যায়নি এবং আমার খোঁজ না করতে বলেছি। আর আমি যে প্রেগনেন্ট এটাও যেন উনি না জানেন। এটা তুমি কি বলছো? দয়া করে আমার এই কথাটা রাখুন, না হলে আমি সত্যি সত্যি চলে যাব। নিজুম। নিঝুম উঠে বসে বলে, আমার মায়ের খুনির ছায়াও আমি আমার বা আমার বাচ্চার জীবনে পড়তে দিতে চাই না। এখন আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। আবির তার মায়ের উদ্দেশ্যে বলে, নিজুম আপুর কথা মেনে নাও আম্মু। ওর যা মানসিক অবস্থা, যদি সত্যি এমন কিছু ঘটিয়ে ফেলে তাহলে কি হবে? কিন্তু ছবি বেগম একটু চিন্তা করে বলেন, যদি এমনটাতেই নিজুম ভালো থাকে তাহলে তাই হোক। সেই দিনই ছবি বেগম আবরাজকে ফোন করে সমস্ত কথা বলেন। এসব শুনে আবরাজ ভীষণ কষ্ট পায়। তার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মানুষটার চোখেও জল। আবরাজ অশ্রুসিক্ত চোখে বলে, নিঝুম এইভাবে কিভাবে সবটা ছেড়ে চলে গেল? একবার আমাকে সরি বলার সুযোগটা দিল না। আমাদের শখের ওর মাকে কিছু বলিনি। সেই সময় আমি নেশাগ্রস্ত ছিলাম, তাই না জানি কি বলতে কি বলে ফেলেছে। আমি জানি আবরাজ, তুমি স্বেচ্ছায় কিছু করনি। আমরা চেষ্টা করেছি নিজুমকে খোঁজার। যদি কোথাও ওর খোঁজ পাই তাহলে তোমাকে জানাবো। আবরাজ ফোনটা রেখে দেয়। নিজের চোখের জল মুছে বলে, এইভাবে আমার জীবন থেকে একেবারে হারিয়ে গেল নিঝুম। আর কখনোই কি আমি তোমার দেখা পাবো না? সবকিছু শেষ করার একটা সুযোগ কি তুমি আমায় দেবে না? আবরাজের এই দীর্ঘশ্বাস চাপা পড়ে তার অ্যাপার্টমেন্টের 4 দেওয়ালের মাঝে। এদিকে নিঝুম নিজের মায়ের ছবির উপর হাত বুলিয়ে বলে, এখন আমি নিজের জীবনের উপর ফোকাস করব। আমার আম্মু তো চেয়েছিল আমি বড় ডাক্তার হই। আম্মুর সেই স্বপ্ন আমি পূরণ করবই। অতঃপর সে নিজের পেটে হাত বুলিয়ে বলে, একই সাথে নিজের অনাগত সন্তানকে আমাকে একটা সুন্দর জীবন দিতে হবে। আমার আম্মু আমায় যেভাবে আগলে বড় করেছে আমি আমার বাচ্চাকে ঠিক সেভাবেই বড় করব। 5 বছর পর পুরো বাড়ি ছুটে বেড়াচ্ছে 5 বছর ছুঁই ছুঁই ছোট্ট একটা ছেলে। ছবি বেগম সেই বাচ্চাটার পেছনে সমানে দৌড়ে যাচ্ছে ভাত নিয়ে। বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে বলছে, আম্মু না আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। ছবি বেগম এক স্থানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলেন, এমন করো না দাদু ভাই, আমি বয়স্ক মানুষ। তোমার সাথে সাথে কি দৌড়াতে পারি? এই ভাতটুকু খেয়ে নাও, তোমার আম্মু আসতে একটু দেরি হবে। না না না, আম্মু না আসা অবধি আমি খাবো না, মানে খাবো না। এমন সময় ডাক্তারি পোশাক পরিহিত নিঝুম সেখানে চলে আসলো। নিজের ছেলের এহেন কথা শুনে বলে, এটা কেমন কথা? আমার নির্ঝর না গুড বয়? ও না আমাকে কথা দিয়েছিল আমি না থাকলে গুড বয় হয়ে থাকবে। নিজের মায়ের কণ্ঠ শুনেই দরজার দিকে তাকায় নির্ঝর। নিজের মাকে দেখতে পেয়েই ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলে, ইয়ে, আমার আম্মু এসে গেছে। এখন আমার আম্মু আমায় নিজের হাতে খাইয়ে দেবে। নিঝুম হাসি মুখে এগিয়ে এসে বলে, আম্মু একটু ফ্রেশ হয়ে আসুক, তারপর নির্ঝরকে খাইয়ে দেবে। জানি তো, আম্মু বাইরে থেকে এসেছে, তাই আম্মুর শরীরে অনেক জামস আছে, তাই আম্মুকে ফ্রেশ হতে হবে। নিঝুম প্রসারিত হেসে বলে,
এটা তো আমার সোনা ছেলে। তাহলে ততক্ষণে তুমি গ্র্যানির হাতে খাওয়া শুরু করো। আচ্ছা, ঠিক আছে। নিঝুম তার রুমের দিকে পা বাড়ায়, মনে মনে ভাবে সময় কত দ্রুত পেরিয়ে গেল। আবরাজ দাঁড়িয়ে আছে লন্ডন ব্রিজের মধ্যে। সেখানে দাঁড়িয়ে থেকে সে প্রবহমান টেমস নদীর দিকে তাকিয়ে আছে। তার মনে নানান প্রশ্ন। এই 5 বছরে তার জীবনে অনেক পরিবর্তন এসেছে। বয়স বেড়েছে, সাথে মনের তোখরও গভীর হয়েছে। বিগত বছরগুলো সে একটিবারও দেশে ফিরেনি। ছবি বেগমের কাছে যা তথ্য পেয়েছে তাতে নিঝুম এখন ডাক্তার হিসেবে ঢাকা শহরে স্থায়ী হয়েছে। আবরাজ অনেকবার চেষ্টা করেছে নিঝুমের সাথে যোগাযোগ করার, কিন্তু নিঝুম সেরকম কোনো সুযোগই রাখেনি। তাদের ডিভোর্সটাও এখনও কার্যকর হয়নি, তাই নিঝুম এখন তারই স্ত্রী। অথচ আবরাজের অস্তিত্বই সে স্বীকার করতে চায় না। এসব ভেবেই আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় পিঠে কারো স্পর্শ পেতেই পিছনে ফিরে তাকায়। তার দিকে আকুল চোখে তাকিয়ে আছে এলা। মেয়েটার জীবনেও দুঃখের অন্ত নেই। বিয়ের পর ম্যাক্সের সাথে তার সংসার সুখেই চলছিল। তাদের ঘরে একটি ছেলে সন্তানও জন্ম নেয়, যার নাম অ্যালেক্স। কিন্তু এত সুখ বোধহয় তাদের ভাগ্যে সহ্য হয়নি। আজ থেকে 2 বছর আগে একটি বিমান দুর্ঘটনায় ম্যাক্সের মৃত্যু ঘটে। তারপর এলা তার ছেলে অ্যালেক্সকে নিয়ে একদম একা হয়ে পড়ে। এখন এলা ও আবরাজ দুজনেই তাদের সুখ দুঃখের সঙ্গী। এলা আবরাজকে বিষণ্ণ দেখে জিজ্ঞাসা করে, আবারও নিঝুমের কথা ভেবে কষ্ট পাচ্ছ? কষ্ট না, বড্ড অনুশোচনা হচ্ছে আমার। আজ আমার নিজেকে নিঝুমের মায়ের মৃত্যুর জন্য তাই মনে হয়। জানো, আমি একটা রাতও ঠিকভাবে ঘুমোতে পারি না। যেদিন আমি জেনেছিলাম যে নিঝুম কাউকে কিছু না বলে হারিয়ে গেছে, সেদিন থেকে আমার এই অবস্থা। অতবার আমি সিদ্ধান্ত নিলাম নিজে বাংলাদেশে গিয়ে নিঝুমকে খুঁজব। এমন সময় আমার সৎ মা আমায় জানালেন নিঝুমের খোঁজ পাওয়া গেছে এবং ও এখন স্বাভাবিক আছে। আমি ওর সাথে কথা বলার সুযোগ চাই, কিন্তু ও নাকি বলেছে আমার সাথে কোনো কথাই বলতে চায় না। যদি আমি ওর সাথে যোগাযোগের চেষ্টা করি তাহলে নাকি ও নিজেকে শেষ করে ফেলবে বা সত্যি কোথাও হারিয়ে যাবে। এই কারণে আমিও আর এই বিষয়টা নিয়ে কোনো জোরাজোরি করিনি, কারণ আমি চাইনি নিঝুমের কোনো ক্ষতি হোক। কিন্তু নিঝুমেরও তো বোঝা উচিত যে তুমি সজ্ঞানে সেদিন কিছুই বলনি। যা বলেছ নেশাগ্রস্ত অবস্থায় বলেছ। সেটা ঠিক, কিন্তু তবুও জ্ঞানে হোক বা অজ্ঞানে আমার জন্য তো নিঝুমের মা মারা গেছেন। এই দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। তাহলে এখন কি করবে ভাবছো? আমি ভাবছি খুব শীঘ্রই দেশে ফিরব। এতদিন ধরে আমি নিজেকে এটার জন্য প্রস্তুত করছিলাম। দেশে ফিরে এবার আমি নিঝুমের সাথে দেখা করব, নিজে বসে ওর সাথে কথা বলবো। আমাদের এই সম্পর্কটা যদিও মেনে নিতে না পারে, তাহলে ওকে ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে আসবো, যাতে অন্তত ও নতুনভাবে জীবনটা শুরু করতে পারে। এতে আমি অন্তত কিছুটা দায়মুক্ত হব। এলা বলে, ম্যাক্সের মৃত্যুর পর আমি জীবনটাকে নতুনভাবে অনুধাবন করতে পারছি আবরাজ। কাউকে ভালোবাসলে কতটা আত্মত্যাগ করা যায়, কতটা নিজের কথা ভুলে তার চিন্তায় মগ্ন থাকা যায়, সেটা আমি জানি। এই যে আমাকেই দেখো, ম্যাক্সের মৃত্যুর পর কম বিয়ের প্রস্তাব তো পেলাম না। আমার শ্বশুরবাড়ির লোকেরাও চায় আমি বিয়ে করে নিজের জীবন আবার শুরু করি। প্রয়োজনে অ্যালেক্সের দায়িত্বও তারা নিতে রাজি, কিন্তু আমি পারলাম কইতা। ম্যাক্সকে আমি এতটাই ভালোবাসি যে ওর মৃত্যুর পরেও ওর স্থান কাউকে দিতে পারছি না। সেখানে তুমি কি পারবে নিঝুমের জায়গাটা অন্য কাউকে দিতে? আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা সম্ভব নয় এলিনা। তুমি তো জানো আমি জীবনে কখনোই কাউকে ভালোবাসিনি। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল নিঝুম। যদিও ওকে আমি অন্য কারোর সাথে, তবে আজ কেন জানি আমার মনে হয় ওদের মধ্যে আসলে কিছু ছিল না। যদি থাকতো তাহলে ইমরান আর নিঝুম নিশ্চয়ই এতগুলো বছরে বিয়ের সিদ্ধান্ত নিত। হয়তো পুরোটা আমার ভুল ধারণা ছিল, যার জন্য নিঝুমের মায়ের জীবন শেষ হয়ে গেছে। এর জন্য আমি অনুতপ্ত, আর সেজন্য আমি নিঝুমকে মুক্তি দিতে চাই। কিন্তু আমি হয়তোবা নিঝুমের ভালোবাসা থেকে কখনো মুক্তি পাবো না। তবে আমি নিজের এই একতরফা অনুভূতির জালে আটকে রাখতে চাই না। আমি ওকে মুক্ত করে দিয়ে বাকি জীবনটা একাই কাটিয়ে দেব।
এলা বুঝতে পারে আবরাজ আর সেই একই পথে প্রতীক। ভালোবাসাকে হারিয়ে সারা জীবন একা থাকার প্রতিজ্ঞা তাদের দুজনেরই। নিঝুম তার ছেলে নির্ঝরকে খাইয়ে দিয়ে অতঃপর নিজেও একটু খেয়ে নিল। এরই মধ্যে সে নির্ঝরকে ঘুম পাড়িয়ে দিয়ে তার মাথায় হাত বোলাতে লাগলো। এমন সময় ছবি বেগম তার কাছে এলো। নিঝুম ছবি বেগমকে দেখে বলল, চাচি কিছু বলবেন? নিজুম ঘুমিয়ে পড়েছে। জি। ছেলেটা বড্ড জেদি হয়েছে জানো। তা একটু জেদি। ওর মধ্যে যেন তোমার আর আবরাজের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। একই জেদ রাগ, তবে একটা ব্যাপারে ও এগিয়ে আছে, সেটা হলো ও কিছুটা হলো বুঝদার। যদি তোমরাও ওর মতো একটু বুঝদার হতে তাহলে। এই বিষয় নিয়ে কথা বলতে চাই না চাচি। ছবি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। নিঝুম বরাবরই বিষয়টা এভাবেই এড়িয়ে যায়। এরই মধ্যে হঠাৎ সেখানে চলে আসে মেডিকেল পড়ুয়া আনিকা, যে নিঝুমের মেডিকেল কলেজের একজন ঘনিষ্ঠ বন্ধু, যদিও তার থেকে 2 ব্যাচের ছোট। পরিচয়টা হয়েছিল আনিকার একটি অ্যাসাইনমেন্ট নিঝুমের সাহায্য নেওয়ার মাধ্যমে। প্রথমে সিনিয়র জুনিয়র সম্পর্ক থাকলেও একসময় তারা বন্ধুত্বের রূপ নেয়। তবে তার আরও একটা পরিচয় আছে, সে আবিরের প্রেমিকা এবং হবু স্ত্রী। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে। আনিকার সাথে আবিরের পরিচয় মূলত নিঝুমের মাঝেই। চলাফেরা করতে অক্ষম আবিরের সাথে দেখা করেই তার প্রতি কিছুটা করুণা তৈরি হয়েছিল আনিকার মনে। সেই করুণাই যে কখন ভালোবাসার রূপ নেয় সেটা সে নিজেও জানে না। একসময় তারা দুজন একে অপরের গভীর প্রেমে পড়ে। তাদের ভালোবাসা পথটা মসৃণ ছিল না। আবিরের এই অক্ষমতার জন্য আনিকার পরিবার তাদের এই সম্পর্কটা শুরুতে একদমই মনে নেয়নি, কিন্তু আনিকা নিজের জেদ অটল থেকে তাদের রাজি করিয়েছে, যার ফলস্বরূপ এখন তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার পথে। আনিকা এসেই সবার উদ্দেশ্যে বলল, কেমন আছো তোমরা সবাই? আনিকাকে দেখেই নিঝুম খুশি হয়ে বলে, তুমি কখন এলে? এই তো এখন। আচ্ছা, আমার নির্ঝর বাবু কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, একটু আগেই ঘুমালো। ও, ওর জন্য এই চকলেটগুলো এনেছি, রেখে দে তো। এমন সময় কেউ পেছন থেকে বলে উঠল, তোমাকে না কতবার বারণ করেছি নির্জনের জন্য এমন আনহেলদি খাবার আনবে না, ক্যাভিটি হবে তো। আনিকা পেছনে ফিরে তাকিয়ে দেখে হুইল চেয়ারে করে এগিয়ে আসছে আবির। তাদের দেখেই সে মুখ বাঁকিয়ে বলে, আসছেন আমার মিস্টার খারুস। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, বুঝলে? আমায় তোমার জ্ঞান দিতে হবে না। তুমি মেডিকেল স্টুডেন্ট হতে পারো, তবে আমাদের বাড়িতে একজন ডাক্তার আছে, তাই আমারও এই বিষয়ে জানা আছে। এই নিয়ে তাদের দুজনের মাঝে ছোটখাটো একটা তর্ক লেগে যায় এবং ছবি বেগম ও নিঝুম এসব দেখে হেসে ফেলল। ছবি বেগম বলল, যাক, তোমার ছেলেটাকে সামলানোর জন্য কেউ তো এলো। নিঝুম ঘরে এসে ঘুমন্ত নির্ঝরের দিকে তাকিয়ে হাসলো। অতঃপর ছেলের মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমাকে ঘিরেই আমার পুরোটা জীবন। আমার এই কষ্টে ভরা জীবনে তুমি আশা নিয়ে এসেছো। তোমার এই জন্যই আমি আজ অবধি বেঁচে আছি, না হলে কবেই নিজেকে শেষ করে দিতাম। এখন আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি, কেউ যাতে কোনো দিনও তোমার থেকে আমায় আলাদা করতে না পারে। দরজায় দাঁড়িয়ে এ সমস্ত দৃশ্য দেখছে ছবি বেগম। মা ছেলের বন্ধন দেখে তার ভীষণ ভালো লাগে, তবে একই সাথে নিজের বক্ষে তীব্র ব্যথাও অনুভব হয়। তার কেন জানি বারংবার এটাই মনে হয় যে তিনি ছোটবেলায় যেমন আবরাজকে তার বাবার থেকে আলাদা করে তার শৈশব সমস্ত আনন্দ কেড়ে নিয়েছেন, ঠিক তেমনি একইভাবে তার সন্তানের কথা তার থেকে গোপন রেখে তাকে পিতৃর স্বাদ থেকেও বঞ্চিত করছেন। এই অনুশোচনা নিয়ে তিনি প্রতিদিন রাতে ঘুমাতে গিয়েও শান্তি পায় না। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলেন তিনি সরে আসেন। ড্রয়িং রুমে এসে দেখতে পান তার স্বামী আলমগীর খান বসে বসে খবরের কাগজ পড়ছেন। ছবি বেগমকে দেখেই তিনি বলে উঠলেন, কি হলো, তোমায় এমন লাগছে কেন? ছবি বেগম আফসোসের সুরে বললেন, ওই একই ভাবনা যা আমার দীর্ঘায়ু 5 বছর থেকে শান্তিতে দিচ্ছে না। আলমগীর খান গম্ভীর স্বরে বলেন, এর ব্যাপারে আমি আগে তোমাকে বলেছি। দেখো,
নিঝুম আমার বংশের সন্তান, ও আমার নাতি হয়, অথচ ওর নিজের বাবাই ওর অস্তিত্ব সম্পর্কে অবগত নয়। ব্যাপারটা কি এতটাই স্বাভাবিকভাবে মেনে নিতে পেরেছি আমি? মোটেও না। আমি নিজেও তোমার আর নিঝুমের ওপর প্রচণ্ড বিরক্ত এটা নিয়ে। এমনিতেই ছোটবেলায় আমি নিজের ছেলেকে এভাবে একা ফেলে যাওয়ার আজ অবধি ওর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। আমার ছেলেটা আমাকে বাবা বলে ডাকে না। তার ওপর ও যখন জানবে ওর সন্তানের পরিচয় আমি এতগুলো বছর লুকিয়ে রেখেছিলাম, তখন তো আমার মুখের ওপর থুতু ছিটাবে। কিন্তু আমিও যে হাত পা বাঁধা। নিঝুম আর তোমার জেদের কাছে বারবার হার মানতে হলো আমায়। তবে এবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর চুপ থাকবো না। এতদিন যা হয়েছে, এবার আমি আবরাজকে সমস্ত সত্যটা জানাবো। সামনেই তো আবিরের বিয়ে। আবরাজকেও আমি আবিরের বিয়ে উপলক্ষে দেশে আসতে বলবো। তারপরে দেশে ফেরার পর ঠান্ডা মাথায় বসে ওকে সমস্ত ঘটনা খুলে বলবো। তারপর যা হওয়ার হবে। নিজের স্বামীর মুখে এহেন কথা শুনে চমকে ওঠেন ছবি বেগম, বলে ওঠেন, এটা তুমি কি বলছো? এমনটা হলে যে নিঝুম আর আবরাজের মধ্যে আবারও নতুন একটা লড়াই বেঁধে যাবে। তো আর কি করব? আমি হাত পা গুটিয়ে অনেক বসে থেকেছি, আরও নয়। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আবরাজ ও নিঝুমের মধ্যকার সম্পর্কটাকে কিন্তু এখনো শেষ হয়নি। আমি নিঝুমকে নানাভাবে বুঝিয়ে এই 5 বছর ওদের সম্পর্কটা টিকিয়ে রেখেছি। তাই আমি চাই এবার ওদের পূর্ণ মিলনের ব্যবস্থা করতে। আমি চাই আবরাজ, নিঝুম, নির্ঝর সবাই একসাথে মিলে একটা সুখী সংসার গড়ে উঠুক। সেটা কিভাবে সম্ভব? সবটা আমার উপর ছেড়ে দাও। আমি নিজে আবিরের বিয়ের উপলক্ষে আবরাজকে দেশে আসতে বলবো। তারপর সমস্ত ব্যাপার আমি সামলে নেব। কয়েকদিন পর আবরাজ নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। এমন সময় হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখতে পায় দৌড়াতে দৌড়াতে অ্যালেক্স এগিয়ে আসছে। সে এসেই আবরাজকে বলে, আঙ্কেল তুমি কোথায় যাচ্ছ? আবরাজ হেসে অ্যালেক্সকে কোলে তুলে নিয়ে বলে, হ্যাঁ অ্যালেক্স, আমি সিলেট যাচ্ছি। অ্যালেক্স অনেক কষ্টে বলে, সিসিল, এটা কোথায়? এটা বাংলাদেশে, আমার বাসা তো ওখানে। ও, তাহলে আমাকে ওখানে নিয়ে চলো না আঙ্কেল, আমিও তোমার সাথে যেতে চাই। ওখানে যেতে তো অনেক সময় লাগবে, এখন তো তুমি নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে এরপর যদি আমি কখনো চাই তাহলে তুমি নিয়ে যাব, কেমন? আচ্ছা। এমন সময় এলাও চলে আসে। সে এসে আবরাজকে বলে, তাহলে দীর্ঘ 5 বছর পর আবার নিজে দেশে ফিরছো? আবরাজ বলে, আমার সৎমা ভীষণ অনুরোধ করলো, বলল পরশু নাকি ওনার ছেলের বিয়ে। তাছাড়া আমার নিজের ইচ্ছে ছিল ফেরার। এবার আমি দেশে ফিরে নিঝুমের মুখোমুখি হব। নিঝুমের সাথে অনেক বোঝাপড়া বাকি আছে, সেসব মিটিয়ে নেব। যাই করো ভেবে চিন্তে করো, তোমাদের সম্পর্ক এমনিতে খুব একটা ভালো না। আর আমি নিঝুমের উপর কোনো জোর করব না। এবার শুধু ওর কাছে এতটুকু জানতে চাইব, ও এই সম্পর্ক থেকে মুক্তি চায় কিনা। যদিও মুক্তি চায় তো মুক্তি দিয়ে ফিরে আসবো। বলেই আবরাজ নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। এলা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি মুখে যত যাই বলো, আমি জানি তুমি নিঝুমকে কতটা ভালোবাসো। আমি গডের কাছে প্রার্থনা করব যেন তোমরা নিজেদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারো। অতপর সেও অ্যালেক্সকে নিয়ে বেরিয়ে পড়ে। একদিন পর পুরো খান ভিলা যেন এখন এক নতুন রূপে সেজে উঠেছে। আগামীকাল আবিরের সাথে আনিকার বিয়ে। সেই বিয়েরই আয়োজন চলছে পুরো বাড়ি জুড়ে। নির্ঝরের জন্য যেন এই বিয়ে এক উৎসবের আমেজ সৃষ্টি করেছে। সে তো আজ সারা দিন বাড়ি জুড়ে হেসে খেলে বেড়াচ্ছে। নিঝুমও নিজের ছেলের এই আনন্দে আনন্দিত। তবে তবুও সে নির্ঝরকে সতর্ক করে বলল, নির্ঝর শোনো, গুড বয় হয়ে থাকবে। আমি এখন হাসপাতালে যাচ্ছি, ফিরে এসে যেন তোমার গ্রানির কাছে না শুনি যে তুমি কোনো দুষ্টুমি করেছো, কেমন? আচ্ছা আম্মু, নির্ঝর কথা দিচ্ছে সে কোনো দুষ্টামি করবে না। নিজের ছেলের মুখে এই কথা শুনে নিঝুম তার গালে একটা হামি দেয়। অতপর সামনের দিকে পা বাড়ায়। ছবি বেগম নিঝুমকে যেতে দেখে তার মুখোমুখি হয়ে বলেন, আজকের দিনে হাসপাতালে না গেলে নয়। আসলে চাচি, অনেক রোগী এসেছে সিলেট মেডিকেলে। আমার এমনিতেই আগামীকাল ছুটি নেওয়া, তাই আজ আর নতুন করে ছুটি ম্যানেজ করা যায়নি।
ওহ ঠিক আছে, তবে চেষ্টা করো আজ তাড়াতাড়ি আসার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আজ যতটা তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার। বলেই নিঝুম বেরিয়ে যায়। নিঝুম বেরিয়ে যেতেই ছবি বেগমের মুখের রহস্যময় হাসি দেখা যায়। মনে মনে বলেন, এবার সবকিছু ঠিক হবার পালা, একটা ভাঙা পরিবার জোড়া লাগার পালা। নির্ঝর তখনও নিজের মতো খেলার ছলে ব্যস্ত ছিল। ছবি বেগম নির্ঝরের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন, বলেন, এই ছোট্ট ছেলেটার জীবনেও এমন বাবার ভালোবাসা আসুক। এমন সময় নির্ঝরের খেলনা বলটি গড়িয়ে গড়িয়ে দরজার দিকে যায়। নির্ঝর বলটি নিতে ছুটে যায় দরজার দিকে। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ায় কেউ। অতঃপর নিজের হাতে সেই বলটা তুলে নেয়। নির্ঝর আগন্তুকের দিকে তাকিয়ে বলে, এটা আমার বল, আমায় দিয়ে দাও। আগন্তুক বলে, তাই বলছি, তোমার বল এটা? দাও আমায়, অন্যের জিনিস নেওয়া পচা কাজ। এটা তুমি কে বলেছে? আমার আম্মু বলেছে। তোমার আম্মু কোথায়? আমার আম্মু হাসপাতালে গেছে, আমায় বলটা দাও। আগন্তুক বিস্মিত চোখে নির্ঝরের দিকে তাকায়। এমন সময় ছবি বেগম দরজার দিকে তাকিয়ে হেসে বলে ওঠেন, আবরাজ তুমি এসেছো?